সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন, তা নিশ্চিত করা হবে বলছেন জামায়াতের নেতারা। জুলাই ঘোষণা, সংস্কার ও নতুন সংবিধানের জন্য লড়াই অব্যাহত রাখার প্রত্যয় এনসিপির। মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, বলছে র্যাব। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন এবং তা আদায় করা হবে। আজ রংপুরে দলীয় সমাবেশে তিনি কথা বলেন। কেউ ভিন্ন স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। সমাবেশে রংপুর বিভাগের ৩৩ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে রংপুরে সমাবেশ করতে পারেনি জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ধারাবাহিকতায় শুক্রবার বিভাগীয় শহরে বড় জমায়েত করলেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। ২৪শে গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ সহ সব হত্যার বিচার, সংখ্যানুপাতিক নির্বাচন এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে জেলা স্কুল মাঠের এই জনসভার আয়োজন করে জামায়াতের রংপুর জেলা ও মহানগর শাখা। বিকাল ৩টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার মধ্যে সৃষ্টি হয় জনসমুদ্র। সংগঠনটির হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশের স্থল। রংপুর দিনাজপুর অঞ্চলের ১ আসনের প্রার্থী হলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলাওয়ার হোসেন। শুরুতেই বক্তব্য রাখেন শহীদ আবু সাঈদের বড় ভাই। তিনি তার ভাই হত্যার বিচার দাবি করেন। শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হবে না, তারা দেশ এবং দেশের বাইরে থাকলে তাদেরকে বাংলাদেশে আনে জুলাই গণঅভ্যুত্থানের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে। পরে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। তারা হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেন। এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, যেন প্রকারের কোন নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় যায়, ভিন্ন ধর্মাবলম্বীরা সবচাইতে বেশি নিরাপদে থাকবে। দুর্বল রাজনৈতিক দলের কারণে আমরা যখন বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছি, সেটা মোকাবেলা না করে বরং প্রভুদের পা চেটে ক্ষমতায় যাওয়ার জন্য বিবুর থেকেছে। মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। সমাবেশে বাড়তি মাত্রা যোগ করে সদ্য মুক্তিপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের উপস্থিতি ও তার বক্তব্য। ৫ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, কিন্তু রাখে আল্লাহ মারে কে। তাই আমার মুক্তির জন্যই কিন্তু আবু সাঈদ আমার পক্ষেই কাজ করেছে, তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে। আমি তার হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হচ্ছে, কিন্তু তড়িৎ গতিতে বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। মূল বক্তব্য রাখেন জামায়াতের আমির। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব আরোপ করেন। এই উপকর্মে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার এই দেশের জনগণ দেখতে চায়। তাদের বিচার যদি হয়, তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর আর দুঃসাহস দেখাবে না। ফলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আর একটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। এই তিস্তা ব্যারেজ এবং তিস্তা স্থায়ী প্রকল্প বাংলাদেশের জনগণের প্রাণের দাবি। আমরা চাই তা অবিলম্বে বাস্তবায়ন হোক। তাই নিয়ে কোনো টালবাহনা দেশের জনগণ মোটেই সহ্য করবে না।
এবং কোন দেশের চক্রাঙ্গানিতে যেন আমাদের সরকার আর ভয় না পায়। নূর আলম, দীপ্ত সংবাদ, রংপুর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার ও নতুন সংবিধানের জন্য তারা লড়াই করছেন। আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করার দাবি জানান তিনি। আজ দিনাজপুরে জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম আরও বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না। বিকেল ৫টার কিছু পর দিনাজপুরে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। 5:45টার দিকে জেলা শহরের সার্কিট হাউস থেকে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় অনেকে অংশ নেন। বিভিন্ন এলাকা ঘুরে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে শেষ হয় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির এই পদযাত্রা। পরে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা জুলাই অভ্যুত্থানের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন। বাংলাদেশে মৌলিক সংস্কার বাস্তবায়ন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে আরো এক ধাপ এগিয়ে নিতে এনসিপির যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য দখলদারিত্ব ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ নিশ্চিত করা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসানোর জন্য নয়। তিনি বলেন, অর্থবহ নির্বাচনের জন্য অবশ্যই মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে। জুলাই সনদ নিয়ে বাহানা হচ্ছে, বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে। এর আগে দুপুরে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড চত্বরে পদযাত্রা কর্মসূচিতে সীমান্ত হত্যার সমালোচনা করে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক। বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ। 2024-এর কোটা আন্দোলনের মতো 18 সালেও কোটা সংস্কার আন্দোলন দমাতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগ আন্দোলন সংশ্লিষ্টদের। এক পর্যায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে সব কোটা বাতিল করলেও 2024-এর জুনে কোটার পক্ষে আদালতের রায় আবার উস্কে দেয় শিক্ষার্থীদের। তাদের আন্দোলনে গত বছরের 5 আগস্ট অবসান হয় আওয়ামী লীগের 1.5 দশকের শাসনের। গত বছর জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরকারের দমন নিপীড়নের ফলে তা পরিণত হয় গণমানুষের আন্দোলনে। স্বৈরাচারী হয়ে ওঠা শেখ হাসিনার পতন হয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে। বহু প্রাণের বিনিময়ে গঠন হয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্ব দেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় অন্তর্ভুক্ত করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সরকারি চাকরি সহ নানা ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়াতে মেধার পাশাপাশি কোটা পদ্ধতির শুরু হয়। এই কোটাকে কেন্দ্র করেই 2024 সালে পতন হয় আওয়ামী লীগ সরকারের। 18 সালে আমরা কিন্তু কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, কিন্তু সরকার কি করেছিল? কোটা বাতিল করেছিল। তো সেই জায়গা থেকে আবারও কোটাকে কাজে লাগিয়ে এক ধরনের রাজনীতি করার সুযোগটা কিন্তু আওয়ামী লীগই রেখে দেয়। সকল প্রকারের অযৌক্তিক যে কোটা দিয়ে ভরে রাখা হয়েছিল সেটা যাতে যৌক্তিক একটা সংস্কার হোক, এবং সেই ক্ষেত্রে যেহেতু স্টুডেন্টরাই হচ্ছে একটা হিউজ একটা স্টেক হোল্ডার, এবং তাদের সাথে যাতে একটু আলোচনায় বসে যৌক্তিক একটা সংস্কার যাতে করা হয়, কিন্তু সেই সময় কিন্তু তারা আমাদের সাথে কিন্তু বসতে রাজি হয়নি। কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের সূচনা 2013 সালে। সে বছর আন্দোলন ব্যর্থ হলে 2018 সালে শিক্ষার্থীরা আবারও মাঠে নামে, যার নেতৃত্ব দিয়েছিলেন নূর, রাশেদ, ফারুকের মতো তরুণ ছাত্র নেতারা। 18 সালের কোটা আন্দোলনের সংগঠক রাশেদ খান বলেন, 18তেও শেখ হাসিনা ঘোষণা দিয়ে গড়িমসি করেন, পরে হামলা ও গ্রেপ্তার পর্যন্ত হতে হয়। হাসিনা যখন দেখলো যে এই ছেলেগুলোকে রিমান্ডে নির্যাতন করে জেলে নিয়ে এদেরকে আসলে থামানো যাচ্ছে না, একটা পর্যায়ে গেজেট দিতে বাধ্য হলো। মুক্তিযোদ্ধার সন্তানরা তারা বা নাতিপুতিরা চাকরি পাচ্ছে না,
এরপরে কোটা আবার হাইকোর্টের মাধ্যমে ফিরিয়ে আনার একটি চক্রান্ত করলো। তো স্ফূর্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়ে গেল, শিক্ষার্থীরা নামলো, তাদের স্লোগান ছিল 18-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, এবং 18 সালের পরিপত্র বহাল করতে হবে। সরকারের নির্দেশে প্রশাসন ভয়ভীতি দেখিয়ে 18-এর আন্দোলন স্থগিত করালেও সংসদে মতিয়া চৌধুরী আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলাতে দমে যাওয়া আন্দোলন আবারও উজ্জীবিত হয়ে ওঠে। আমি নারী হিসেবে আমি নারী কোটা আর চাই না। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে নির্যাতন করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শাহপরান। তিনি মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে র্যাব। গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় গ্রেপ্তারকৃতরা ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের এক যুবককে মারধর করে। পরে ধর্ষণ ও আইসিটি আইনে ২টি মামলা করেন ভুক্তভোগী। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকা থেকে ঘটনার মূল পরিকল্পনাকারী শাহপরানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব ১১-র অধিনায়ক HM সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। ওই গ্রামের ফজর আলী ও তার ছোট ভাই শাহপরান দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। দুই ভাইয়ের দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। দুজনই একজনের পিছনে ছুটছে, তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল ২৬শে জুনের যে ঘটনাটা। ঘটনার ১৫ দিন আগে ভুক্তভোগী নারী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বড় ভাই ফজর আলীর সঙ্গে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ওই নারীকে নির্যাতন ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় শাহপরান। পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন ফজর আলী তার ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সে পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এছাড়া কুমিল্লার মুরাদনগরে মব সৃষ্টির মাধ্যমে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটনে র্যাব তদন্তে নেমেছে বলে জানান এই কর্মকর্তা। তারা মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের ২ নারী সহ ৩ জন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। বৃহস্পতিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে। মাদক সংশ্লিষ্টতা ও সামাজিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। সহিংসতায় গুরুতর আহত হয়েছেন একজন। নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে এগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ। ফলদ, বনজ কিংবা ঔষধি, ঢাকায় পুরাতন বাণিজ্য মেলা মাঠে গেলেই দেখা মিলবে এমন হরেক রকম গাছ। এছাড়া আলাদাভাবে নজর কাড়বে আঠাবিহীন কাঁঠাল। গোলাপি রঙের কাঁঠালও উঠেছে এবারের বৃক্ষ মেলায়। কাঁঠালের আঠা লাগলে নাকি ছাড়ে না। এই আঠার কারণে বিরক্ত হয়ে অনেকেই জাতীয় ফলটির স্বাদ নিতে এড়িয়ে যান, কিন্তু তারও সমাধান মিলবে এবার। এবারের জাতীয় বৃক্ষ মেলায় নারায়ণগঞ্জের পপি নার্সারিতে যেতেই চোখে পড়ল আঠাবিহীন কাঁঠাল। চারা কিংবা ফল সহ গাছ কিনতে খরচ পড়বে ৩০০ থেকে ১০০০ টাকার উপরে। থাইল্যান্ডের কাঁঠাল আঠাবিহীন, কাঁঠালটা খুবই সুস্বাদু এবং আপনার কাঁঠালটা খাইলে আপনার হাত টিস্যু দিয়ে মুছতে পারবেন এবং ভিতরে গোলাপি কালার, খুবই সুস্বাদু জিনিস। পাশেই সাভারের রোমান নার্সারিতে দেখা মিলল বিদেশি জাতের গোলাপি কাঁঠালের। আরেক নার্সারির সামনে ঝুলছে পাকা আম। জাপান, ভিয়েতনাম, থাইল্যান্ডের চ্যাংমাই, মিয়াজাকি, ব্রুনাই কিং কিংবা কিং অফ চাকাপাত সহ বাহারি জাতের আম মিলছে বৃক্ষ মেলায়। এরা আছে মিয়াজাকি, আর আছে আপনার বেনালা ম্যাঙ্গো, মচনক, এগুলো আড়ি হলে খুব পাতলা। মেলায় এসে মোটামুটি ঘুরে বা সবকিছু গাছপালা দেখে আমরা মোটামুটি একটা আনন্দ ফিল করছি। এখানে 50 টাকাতে শুরু করে আপনি সর্বোচ্চ 50,000 60,000 টাকা দামেরও গাছ আছে। লটকন, জাম, করমচার মতো দেশীয় ফলের সাথে দেখতে হলুদ ও সুমিষ্ট থাই এবিউ ফল নজর কাটছে দর্শনার্থীদের। থাইল্যান্ডের একটা ফল, আমরা 4 বছর যাবত আমরা আনছি, 2 বছর আমাদের কাছে ফল ধরতেছে। ফলটা খুবই সুস্বাদু এবং মিষ্টি, রসালো। যদি কোনো কাস্টমার নেয় সে খুশি হবে ফলটা
খাওয়ার পরে। বৃক্ষ মেলার স্টলগুলো যেন একটি ফুলের উদ্যান, দেখা মিলছে বাহারি ফুলেরও। ঘর সাজাতে কিংবা পরিবেশকে মনোরম করতে ইনডোর প্লান্টের চাহিদাও বেশি। আমার এই জন্য যে অর্কিড খুব পছন্দ করি, আর একটা নার্সারিতে এতগুলো ভ্যারাইটি পাবো না আমি, যেটা নাকি আমি মেলাতে পাচ্ছি। বৃক্ষ মেলাতে নর্মালি অন্যান্য নার্সারি থেকে যা দেখলাম গাছের দাম তুলনামূলক কম। কম্পারেটিভলি আমার মনে হয় খুব যে কম বলবো তা না, অ্যাজ ইউজুয়াল যেমন আমরা কিনি অমনই আমার মনে হয়েছে। মেলায় এবার মোট 92টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, চলবে 24 জুলাই পর্যন্ত। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি মাসে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, তবে এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আরও কয়েকদিন তা চলমান থাকবে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। 2 থেকে 3টা আপনার লঘুচাপ সৃষ্টি হতে পারে, তার মধ্যে একটি মৌসুমী আপনার নিম্নচাপে পরিণত হতে পারে। আর হচ্ছে যে আপনারা জানেন যে প্রি মনসুন এবং পোস্ট মনসুনে সাধারণত নর্থ বেতে আমাদের বে অফ বেঙ্গলের সাইক্লোন তৈরি হয়। তো যেহেতু এখন এটা মনসুন বা মৌসুমী বায়ু সক্রিয় আছে, ফলে দেখা যাবে যে সামুদ্রিক ঝড় বা সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দেশের বাইরের খবর, টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে 69 জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছে অনেকে। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম এই তথ্য জানায়। সবশেষ তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে মান্ডি জেলায় 17, কাংড়ায় 13, চাম্বায় 6 ও সিমলায় 5 জনের মৃত্যু হয়েছে। বাকিরা মারা গেছে অন্যত্র। ক্ষয়ক্ষতির দিক থেকেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপের পর সাংবাদিকদের তিনি কথা বলেন। ক্রেমলিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে 1 ঘন্টার মতো ফোনে কথা বলেন পুতিন ও ট্রাম্প। তাদের ফোন আলাপের কয়েক ঘন্টা পরই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া। এবারে জানিয়ে দেব খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জন্য আজ 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 1 বছর পর দলে ডাক পেলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। টি-20তে গত 21 ইনিংসে কোনো অর্ধশতক না পাওয়া ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবার স্কোয়াড থেকে বাদ পড়লেন। 2022 সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি-20তে সবশেষ মাঠে নামা নাইম আছেন আসন্ন সিরিজের দলে। গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি-20 খেলেন সাইফুদ্দিন। এছাড়া চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আছেন নাসুম আহমেদ ও শরীফুল ইসলামও। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময়ে বেলা 3টায়। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ হয় মিরাজ বাহিনী। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ দল কি করতে পারে সেটি এখন দেখার অপেক্ষা। আগামীকালের ম্যাচের আগে তাই ব্যাটিং লাইনআপের দিকে জোর নজর থাকবে কোচিং প্যানেলের। ক্রিকেট এখন বাঙালির কাছে শুধু একটি খেলাই নয়, আবেগের নাম। সেই বিষয়টি মাথায় রেখে বিসিবির বর্তমান কর্তা ব্যক্তিদের জাতীয় দলের জন্য আরও সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দিলেন দেশের ক্রিকেটের নেপথ্য নায়ক সৈয়দ আশরাফুল হক। সময়ের সাথে তাল মিলিয়ে বিসিবির সংবিধান সংস্কার করার পরামর্শ দেন তিনি। দেশের ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস অর্জনে 25 বছর পূর্ণ হলো গত 26 জুন। বিসিবিতে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় অভিষেক ম্যাচের খেলোয়াড়দের। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছেন একজন স্বপ্নবাজ, যার অবদানে 2000 সালে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং ঐতিহ্যবাহী সংস্করণে পথচলা শুরু হয় বাংলাদেশের। আমার খালি দুঃখ হলো যে আমাকেও মানলাম যে ওকে দে ডোন্ট লাইক মাই ফেস। অন্য লোকরাও তো ছিল ওদের, দে হ্যাড দেয়ার কন্ট্রিবিউশন অলসো, অ্যান্ড ইট ইজ দ্য 25th ইয়ার অফ দি টেস্ট ক্রিকেট। ইটস নট দ্য 25th ইয়ার অফ আওয়ার ফার্স্ট টেস্ট ম্যাচ। ওখানে আমাদের যে ফার্স্ট টেস্ট ম্যাচে যাদেরকে দাওয়াত দিয়েছে, ইটস ভেরি গুড, ইউ হ্যাভ টু অনার দেম বিকজ দে আর দি ফার্স্ট পার্সন হু প্লে টেস্ট ক্রিকেট। বাট টেস্ট ম্যাচটা আমরা খেলেছি নভেম্বর মাসে,
টেস্ট ম্যাচে তো 25th অ্যানিভার্সারি এখনো হয়নি। এটা তো টেস্ট স্টেটাস পাওয়া 25th অ্যানিভার্সারি। তো টেস্ট স্টেটাস পাওয়ার যদি 25th অ্যানিভার্সারি হয় তো শুড হ্যাভ আস্কড দ্য বোর্ড দ্যাট ওয়াজ দেয়ার প্রেজেন্ট ইন দ্যাট প্লে অ্যাট দ্যাট টাইম 25 বছর আগে, যারা হু ব্রট দিস টেস্ট স্টেটাস। ক্রিকেটের স্ট্যান্ডার্ড এখন হওয়া উচিত ছিল আমরা পুরো পৃথিবীর মাঝামাঝি থাকা উচিত ছিল। 25 বছর হয়ে গেছে আমরা উই ওয়ান অনলি 23 টেস্ট ম্যাচেস। দেশে খেলোয়াড়দের মাঠের পারফরমেন্স নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে যেমন রয়েছে হতাশা, তেমনি বিসিবির কর্মকাণ্ড নিয়েও প্রতিনিয়ত সমালোচনা জন্ম দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসা প্রেসক্রিপশন দিলেন বিসিবির সাবেক এই সাধারণ সম্পাদক। August we are saying সংস্কার reformation. Why don't we reform the cricket board? Cricket board যে কনস্টিটিউশন আছে that has to be reformed. That's ওইটার ইমিডিয়েটলি ওটার উপরে কাজ করে ওটাকে ঠিক করা লাগবে। Because the constitution we have now politically motivated, that constitution that has to be taken out. The political things in that has to be taken out. ওটা থেকে আমাদের এখন আসা উচিত একটা আইডিয়াল কনস্টিটিউশন। পাপন ফারুকের হাত ঘুরে বিসিবির ঝান্ডা এখন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের হাতে। এই নিয়েও কথা বলেন তিনি। আমি বুলবুলের সাথে কাজ করেছি অনেক সামনে থেকে আর কি, অনেক ক্লোজলি ফর অ্যাবাউট 8-10 বছর। হি ওয়াজ আমার কলিগ ইন দ্য এসিসি, ইন দ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ওর আগে আমি চিনতাম, আই ইউজড টু প্লে ক্রিকেট উইথ হিম একসাথে ফর দ্য সেম ক্লাব, আজাদ বয়েজ ক্লাব। ওর মেন স্ট্রেংথটা হলো গেম ডেভেলপমেন্ট। হি ইজ এ মাস্টার ইন দ্যাট, গেম ডেভেলপমেন্ট অ্যান্ড গেম এডুকেশন। ও যে কিছুদিন আগে এসেই ও সব ডিস্ট্রিক্টগুলো গিয়েছিল ফর দ্য ডিস্ট্রিক্ট ফর এ ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালগুলো কিন্তু স্টার্টেড বাই এসিসি অ্যান্ড আইসিসি। ইফ আই এভার বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্রিকেট বোর্ড, আই উইল অ্যাপয়েন্ট হিম অ্যাজ মাই সিইও। একটা জিনিস ওর ভিতর যে হি ইজ above corruption. He is very honest. ক্রিকেট সংগঠক হিসাবে কাজ করেছেন সর্বোচ্চ পর্যায়ে। নিভৃতচারী আশরাফুল হক বলতে গেলে হারিয়ে গেছেন দেশের ক্রিকেট অঙ্গন থেকে, যেখানে এখন শুধুই মৌসুমী ক্রিকেট প্রেমীদের সংখ্যাটাই বেশি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে কাল তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। এর মধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। বাহরাইনকে 7-0 গোলে এবং মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস রচনা করেন ঋতুপর্ণারা। এখন নিজেদের শেষ ম্যাচে হারলেও কোনো অসুবিধা নেই, কারণ মিয়ানমার শেষ ম্যাচে জয় পেলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী হেড টু হেডে বাংলাদেশ এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলবে। তবে শেষটা জয় দিয়েই রাঙাতে চায় বাঘিনীরা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন, তা নিশ্চিত করা হবে বলছেন জামায়াতের নেতারা। জুলাই ঘোষণা, সংস্কার ও নতুন সংবিধানের জন্য লড়াই অব্যাহত রাখার প্রত্যয় এনসিপির। মুরাদনগরের নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার বলছে র্যাব। এই ছিল এখনকার মতো, আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।